সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। সংলাপ প্রতিদিনে সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। দর্শক, শুরুতেই দিনের গুরুত্বপূর্ণ দু একটি সংবাদ জানিয়ে রাখতে চাই। আজকের সংবাদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় সংসদ ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ওসমান হাদির খুনিদের গ্রেফতার ব্যর্থতার সমালোচনা করেছেন জামায়াত নেতারা, এবং আজও আমরা দেখেছি যে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে এবং হাদির কবরকে ঘিরে বিভিন্ন মানুষের অবস্থান এবং তারা কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন। এছাড়া বিএনপি গণমাধ্যমের সাথে একটি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটি মতবিনিময়ের আয়োজন করেছেন। সেখানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বিএনপি কোনো আসলে ব্যক্তি নয়, গণতন্ত্রের পক্ষে বিএনপি কাজ করতে চায়, কোনো ব্যক্তিকে হাইলাইট তারা করতে চায় না। তো সব মিলিয়ে এই আলোচনাগুলো আমরা করার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে দুজন অতিথি আজকে উপস্থিত হয়েছেন, আমরা একটু পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন সবশেষ সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং রয়েছেন জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, প্রধান নির্বাহী বাংলা ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আমি একটু সালেউদ্দিন সিফাত আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আলোচনায় চলে যেতে চাই সরাসরি ভূমিকা না করে। সেটি হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশের যে মানে এই মুহূর্তে আসলে বাংলাদেশ কেমন আছে, নিশ্চয়ই আমরা সেটা অনুধাবন করছি বা সবাই তার নিজ নিজ জায়গা থেকে সেটি বুঝতেও পারছি। হাদির বিদায় হলো গতকাল এবং হাদিকে বিদায় দেওয়া হলো। আজকে জামাত নেতারা বললেন যে হাদিকে হত্যাকারীদের বিষয়ে এখনও দৃষ্টান্তমূলক, অর্থাৎ প্রধান উপদেষ্টা হাদির জানাজায় যে বক্তব্য দিয়েছেন সেখানে বিচারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেননি। এটিতে তারা হতাশ হয়েছেন। তো আসলে হাদির বিদায় হয়েছে ঠিকই, কিন্তু মানে তার আসলে অপরাধীদের ধরার ব্যাপারে আপনাদের মতটা কি? জামাত যেভাবে হতাশা ব্যক্ত করেছেন, আপনারাও কি সেরকমই? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির সকল দর্শক শ্রোতা এবং আমার পাশে উপবিষ্ট বিশিষ্ট সহ-আলোচককে। আপনি যে প্রশ্নটি করেছেন এবং যে প্রসঙ্গে এটি অবতারণা করেছেন এটা অত্যন্ত রাইট। সেটি হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার ওখানে গতকাল জানাজায় আমিও ছিলাম। আমিও প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি, ব্যথিত হয়েছি, কারণ প্রধান উপদেষ্টার বক্তব্যে আসলেই বিচারের কোনো কথা আসলে আমরা পাই নাই, বা হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, বা তাদের নিজেদের যে একটা ব্যর্থতার জায়গা আছে সেই সম্পর্কে কোনো জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি আমরা কিন্তু দেখি নাই। আচ্ছা, আমি এখানে একটু বলে রাখি, এর আগের দিন নিশ্চয়ই আপনি দেখেছেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যেদিন হাদি ইন্তেকাল করেছেন সেদিন, সেখানে কিন্তু স্পষ্টভাবে ছিল। কিন্তু জানাজার ওখানে কি আবার বলার প্রয়োজন আছে? আমি শেষ করি, তাহলে আপনি হয়তো ক্লিয়ার হতে পারবেন। ধরেন জানাজায় যখন বিশেষত হাদির ইন্তেকালের পরে দেশ জুড়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, সংক্ষুব্ধতা তৈরি হয়েছে, সংক্ষুব্ধ জনগণ ওই দিন জানাজায়ও এসেছে। তো ফলে তাদের কাছ থেকে তো তারা তো একটা হোপ নিয়ে এসেছে, আশা নিয়ে এসেছে। সমস্ত জাতি, ন্যাশনাল পার্টিগুলো হাদির এই যে আত্মত্যাগ এটাকে তো এন্ডোর্স করেছে। সেখানে আমরা দেখেছি বিএনপি থেকে প্রতিনিধি এসেছে, জামায়াত থেকে এসেছে, এনসিপি থেকে গিয়েছে, এছাড়াও অন্যান্য যত রাজনৈতিক দল আছে, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, সবাই তো গিয়েছে। ফলে এটা একটা ন্যাশনাল এন্ডোর্সমেন্টের জায়গা। সেখানে তাদের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে। ফলে একটা তো চাওয়া অবশ্যই আছে জনতার, যে আসলে বিচারের কোনো কথা বলা হচ্ছে কিনা, বা প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার যে এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটার জন্য তারা জাতির কাছে জবাবদিহিতা করছে কিনা। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি বলবো যে তার বক্তব্যটা গতকাল যারাই ড্রাফটের দায়িত্বে থাকুক, বা উনি নিজেও যদি বক্তব্যটা ড্রাফট করে থাকেন, তাহলে এখানে আমি নিজেও মর্মাহত হয়েছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যেটা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আসলে দেখেন, বাংলাদেশে এই যে হাদির পুরো ঘটনাটা, হত্যাকাণ্ড বলেন, এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা অবশ্যই আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের সিকিউরিটি ইন্টেলিজেন্স। সরি টু সে, যখন বিএনপি জামায়াত ছিল বিরোধী দলে, তখন কেউ যদি একটা শব্দ করতো, একটা ফেসবুকে পোস্টও দিত, ওই লোকের লোকেশন কোথায় আছে ওটা যদি 20 ফিট মাটির নিচেও থাকতো, ওরা খুঁজে বের করে আনতে পারতো আমাদের সিকিউরিটি ইন্টেলিজেন্স। আর এখন কি হচ্ছে, এখন হাদির হত্যাকারীদেরকে বের করে আনতে পারছে না, কিন্তু হাদির হত্যাকারীরা কোথায় যাচ্ছে, কোন বাসে উঠেছে, কোন গাড়িতে উঠেছে, কত নম্বরের গাড়িতে উঠেছে, ওখানে সীমান্তে কার সাথে যোগাযোগ করে পালিয়েছে, সমস্ত আপডেট, সমস্ত তথ্য তাদের কাছে আছে। শুধু কাজ নাই একটা, সেটা হচ্ছে তাকে গ্রেপ্তার করতে পারে না। তাহলে এই যে চোথা সাপ্লাই করা, বিভিন্ন জায়গা থেকে চোথা সাপ্লাই করে নিউজ করানো,
হলাও করে প্রচার করা, আমার তো এখনো মনে হয় যে হাদি হত্যাকারী হয়তো দেশেও থাকতে পারে, এই সম্ভাবনাটাকে আমি উড়ে দিতে চাচ্ছি না। তো ফলে আসলে এখানে ইন্টেলিজেন্সের ব্যর্থতাও খুব বেশি প্রমাণিত, কিন্তু আসলে এটাকে ব্যর্থতা বলবো কিনা এটা নিয়ে আমার সন্দেহের অবকাশ আছে। কারণটা হচ্ছে তারা তো, আমরা দেখতে পাচ্ছি তারা জানে ঘটনা ঘটার সাথে সাথে একদিনের মধ্যেই কিন্তু তারা সকল ইনফরমেশন কোঅর্ডিনেটস মিলাইয়া তারা কিন্তু জাতির সামনে মোটামুটি আমাদের কাছে চলে আসছে। এই গেল একটা অ্যাঙ্গেল। আরেকটা ইস্যু হচ্ছে আসলে আমরা এই হত্যার বিচার করতে পারবো কিনা, সেটার জন্য আসলে বাংলাদেশে তো প্রতিষ্ঠানগুলো ভাবে দাঁড়ায় নাই। বাংলাদেশে আগেও আমরা দেখতাম কোনো ঘটনা যদি ভাইরাল হয় তাইলে দেখা যেত যে এক ধরনের তার বিচার বা গ্রেপ্তারের দাবিতে সবার এক ধরনের সোচ্চারতা এবং সচেতনতা কাজ করতো প্রশাসনের ক্ষেত্রে। এখনও কিন্তু সেই জিনিসটা যায় নাই। এখনও যে জিনিসটা ভাইরাল হয়, যে জিনিসের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এক ধরনের চাপ আছে, সেটা একটা প্রতিকার পাওয়া যায়। আবার রাজনৈতিক দলগুলো চাপ না দিলে, ধরেন আপনার হাদির ইস্যুটা নিয়ে একটা সংক্ষুব্ধতার জন্ম নিয়েছে, সেটা শাহবাগে হয়েছে, কিন্তু শাহবাগের ওই সংক্ষুব্ধতায় আপনি কোনো রাজনৈতিক দলকে আপনি ওভাবে কানেক্ট করতে পারেন না। আপনি দেখেন না যে সেখানে বিএনপি কোনো নেতা গেছে, জামাতের নেতা গেছে। এখন সংক্ষুব্ধ জনতা সবসময় একটা সহিংস পরিস্থিতিকে যাওয়ার একটা সম্ভাবনা রাখে, এই কারণে এনসিপি নেতৃবৃন্দ সেখানে গিয়ে তারা একটা ধরনের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং তারা ঘোষণা করেছে যে কোনো রকম সহিংস পরিস্থিতিতে জড়ানো যাবে না। রাজনৈতিক দলগুলো না যতক্ষণ পর্যন্ত অনবোর্ড হয়ে বলছে, মুখে মুখে খালি বললে হবে না যে আমরা হাদির হত্যার বিচার চাই, আমরা চাই না যে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি হোক, বা আমরা হাদিকে কখনো ভুলতে দিব না, আপনি যতক্ষণ পর্যন্ত না এই ঘটনার জন্য বিচারের দাবিতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতেছেন গভর্নমেন্টকে এবং নিজেরাও কোঅর্ডিনেশনটা করছেন, ততক্ষণ পর্যন্ত আসলে বাংলাদেশ থেকে দেখেন এতগুলো রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া সবাই হাদি হত্যার বিরুদ্ধে তাদের অবস্থান। বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো নিরাপত্তারক্ষী বাহিনী সবাই এর বিরুদ্ধে সশস্ত্র অবস্থান, মিডিয়া সশস্ত্র অবস্থান, কালচারাল গোষ্ঠীগুলো সশস্ত্র অবস্থান দেখাচ্ছে, হত্যাকারীদের বিচার সবাই চায়, এটাই বলছে। মানে তাহলে এক্স্যাক্টলি তাহলে এই 1,47,570 বর্গ কিলোমিটার থেকে কিভাবে আপনার হত্যাকারীরা ফারার হয়ে গেল, তাও আবার উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম, যেখানে আমরা তাদের চেহারা জানি, তাদের ঠিকানা জানি, তাদের ফ্যামিলি জানি, সবকিছু আমরা জেনে গেছি, আইডেন্টিটি ওয়াজ মানে ডিসক্লোজড। এর ফলে তো আমরা আসলে বলতে চাই যে আসলে এখানে সরষের মধ্যে ভূত আছে কিনা এটাও আমাদেরকে একটু দেখতে হবে আর কি। জি, আমি জনাব আপনার কাছে একটু যেতে চাই, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যে প্রশ্নটি তিনি করেছেন যে সব কিছু সবাই বিচার চাচ্ছে, সবাই এই বিষয়টাতে আন্তরিক এবং সবাই যার যার জায়গা থেকে বলছেও, অথচ হত্যাকারীরাই মানে হত্যাকারীদের সব কিছুই, যেটা সালেউদ্দিন সিফাত বললেন, সব কিছু আইডেন্টিফাই করা গেছে, কিন্তু তাদেরকে শুধু পাবলিক করা গেছে, কিন্তু তাদেরকে ধরা যায়নি। আপনার কাছেও কি এটা মনে হয় যে তিনি যে শেষ কথাটি বলেছেন যে সর্ষের ভিতর ভূত, মানে আপনি কি এইটার সাথে দ্বিমত করবেন বা এটার সাথে আপনার দ্বিমত আর মতের বিষয় না, আমার মতটা আমি বলবো নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আপনি যদি 5ই আগস্ট একটু ফেরত যাই, আমরা যে আন্দোলনটা হলো 36শে জুলাই যেটাকে বলি, দল মত নির্বিশেষে এমন কোনো ব্যক্তি নাই যে এটার দাবি করে না যে আমরা এটা পক্ষে। কিন্তু আমরা এমনও জানি কোনো কোনো রাজনৈতিক দল পরিষ্কারভাবে বলছে আমরা এর সাথে নাই, এরকম কথাও আছে। আমি সে নাম বলছি না, বলছে যদি ডকুমেন্ট আছে পত্রিকা। জি, তারপরে যখন বলে যে ঠিক আছে যেহেতু ঘটনাটা ঘটে গেছে, যারা বলছে যে আমরা এটার সাথে নাই, তখন তারা ধারণা কল্পনাই করতে পারে নাই যে শেখ হাসিনা চলে যেতে পারে এই যাত্রায়। এটা আমার ধারণা। যেহেতু চলে যেতে পারে বইলে তারা বিশ্বাস করে নাই, তাই ওইখানে এটা কোশ্চেন অফ কনফিডেন্স বা মোরাল কারেজ যাকে বলে, সেটা ছিল না বিধায় তারা এরকম বলছে তখন। কিন্তু তারপরে যখন বলতেছে যে আমরা সবাই আন্দোলনে ছিলাম, তাহলে 7-8 মাস যখন লেফট রাইট করলাম আমরা সংস্কারের নামে এবং ঐক্যমত্য কমিশনে, সেখানে জুলাই সনের একটা আইনি ভিত্তি হলো না কেন? সবাই তো ছিলাম এটার পক্ষে। সব যখন এটার পক্ষে, আমরা সবাই এই বিল্ডিংটা বানাবো, তাহলে বিল্ডিংটা হবে না কেন? এই যে বিষয়টা, এটা আপনাকে বুঝতে হবে যে হায়ের ভিতরে না, নায়ের ভিতরে পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে হয়, পলিটিক্যাল বক্তব্য দিতে হয়। তাই তা না হলে আপনি সময়ের ব্যবধানে যদি আপনি আজকে আসেন, আবার কেন ইনকিলাব মঞ্চ হইল? সবাই যখন জুলাই আন্দোলনের পক্ষে, তখন তৃতীয় ধারার ইনকিলাব মঞ্চটা কেন আসলো? কি প্রয়োজনটা কি? আমাকে বলতে হবে প্রয়োজনটা কি। সেটা সালাউদ্দিন সিফাতটা ভালো বলতে পারবেন, কারণ এনসিপির সাথে তাদের না, আমি প্রশ্নটা রাখতেছি। নিশ্চয়ই। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ওরাও বোঝে যে ইনকিলাব মঞ্চ করা দরকার। সেকেন্ড কোশ্চেন, ছাত্র এনসিপি দলটা করলো কেন? প্রয়োজনটা কি?
কারণ তারা 5ই আগস্টের পরে একটা সময় গিয়ে দেখছে যে আমাদের সাথে কেউ নেই। কেউ নেই বলতেই যে আইডিওলজিতে আমরা করছি, যে কারণে আমরা করছি, হ্যাঁ, এখন সেটার সুবিধা নেওয়ার জন্য বহু লোক তৈরি আছে, কিন্তু আমাদের স্বীকৃতি দেয় না। আপনি রাষ্ট্রে এনসিপির সিফাত আমার পাশে বসা আছে বলে হয়তো মানুষ মনে করতে পারে আমি তার সুনাম বা তার পক্ষে যাচ্ছি। বিষয়টা হচ্ছে সংবিধান যখন 25 বছর বয়সের একটা ছেলেকে এমপি বানাইতে অ্যাপ্রুভাল দেয়, সে মন্ত্রীও হতে পারে। প্রত্যেকটা ছেলে প্লে 25-এর ঊর্ধ্বে। রাজনৈতিক কোনো দল তাদেরকে, যারা আজকে মানে দায়িত্বশীল বড় দল, তারা তো তাদেরকে স্বীকৃতিই দেয় নাই। দল হবে কেন তাইলে? স্বীকৃতি যদি তাদেরকে দিত এবং তাদের সাথে যদি ঐক্যমত্য হইতো এবং জুলাই আন্দোলনকে যদি তারা বিশ্বাস করত, তাইলে তো এই দলটা হওয়ার প্রয়োজন ছিল না। ওইটার ভিতরে তো এরা ঢুকে যেত। কথার কথা বলছি আমি। এইবার আসেন হাদি হত্যা। হাদি হত্যার পর কি ওপিনিয়ন হয়েছে? বাংলাদেশ সিইসি বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। পরে সিইসির পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি বা বিবৃতি দেওয়া হয়েছে একই কথাই। আপনি যা খুশি তাই বলেন। রেসপন্সিবল লোক, হু আর ইউ টু সে? আপনি সিইসি তো কিছু আপনি তাহলে এত পরিপক্কতা না দেখে আপনি বলতেন ইয়েস, আইন শৃঙ্খলা মানে দায়িত্বটা আপনার দায়িত্ব না। স্বরাষ্ট্রমন্ত্রী 50 লক্ষ টাকা পুরস্কার, এটার মানে হচ্ছে কি? এটাকে ঢাকা হচ্ছে। আপনি এই যে কতগুলো স্টেটমেন্ট তৈরি করছে, বয়ান তৈরি করছে, এইখান থেকে ওইখানে মোটরসাইকেলে গেছে, তারপরে গাড়ি বদল হয়েছে, তারপরে ট্রেনে উঠছে, হ্যাঁ, এগুলো সব পরের ঘটনা। এগুলো পরের ঘটনা বলতে এটা এইদিকে মনোযোগ রাইখে তাদেরকে সরানোর জন্য সুযোগ দেওয়া হয়েছে। অ্যাডভান্স বইলে দিছে যে সে পগার পার চলে গেছে। ইনফ্যাক্ট আমার ধারণা অনেক পরে গেছে, কারণ ওইটা না বললে আপনি কি করে করবেন। যাই হোক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আসলে এবার হাদি হত্যা, ফাইনালি যখন সে হত্যা হয়েছে, তাহলে তাকে হত্যার উদ্দেশ্যে মারছে এবং সে মারা গেছে। আচ্ছা, হাদি জীর্ণ শীর্ণ একটা বাড়িতে তার জন্ম, ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায়। আমি ভাই তার পক্ষ গুণ গাইতে এখানে আসি নাই, আই এম টেলিং দ্য রিয়েলিটি। সে ওই জীর্ণ শীর্ণ বাড়িতে জন্ম, তার আসছে এখানে গার্জিয়ানলেস, লোক নাই, দল নাই, রাজনৈতিক দল তার সাথে নাই। হ্যাঁ, হয়তো ছাত্রদের যে এনসিপি, তারা হয়তো তার আইডিওলজিটাকে সমর্থন করে বা তাদের সেম আইডিওলজি হয়তো যোগাযোগ থাকতেও পারে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। বাট ব্যক্তি হাদির কি ছিল? রাস্তার মধ্যে দেখি তাদের টাকা দিচ্ছে, সেটা পকেটে নিচ্ছে, হাসতেছে, টাকা নিচ্ছে। সে মুসাফিরের মতো একটা লোক, বোঝা যায় মুভমেন্ট, পোশাক সবকিছু বোঝা যায়। এই যে মুসাফির একেবারে সাধারণ মুসাফির শব্দটা কিন্তু খুব কঠিন। আপনি বলতে পারেন ফকির, গরিব না, ফকির শব্দ অন্য। তো ও এই যে মিসকিনের মতো চলা, তার মুসাফির, হি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অলমাইটি। আপনি এইবার আসেন ওই ব্যাখ্যাটা আমি পরে যাই। হাদিকে হত্যা করলো কেন? আবার প্রথম আলোতে আগুন দিল, তারপরে এটার নাম কি, ডেইলি স্টার, আগুন দিল। ইউ বিলিভ ইট অর নট, আমি হাদিরগুলো যেমন নিন্দা করি, একইভাবে সেটাকে নিন্দা করি। কিন্তু মানে এইখানে একটু আপনাকে বলি যে এইটার সাথে এইটার আসলে কোনো সম্পর্ক আছে? এক নাম্বার 2 হচ্ছে যে এটা কি হাদির হত্যাকে মানে এক ধরনের ম্লান করে নাই? না না, আমি ওই ম্লানে যাচ্ছি না। আপনাকে যাইতে হবে, ইউ আর টু রিচ টু দ্য রুট। যেমন আপনি যদি কোনো অসুখ নিয়ে ডাক্তারের কাছে যান, সে কি করে? আপনার প্যাথোলজিক্যাল টেস্ট করে, আপনার ব্লাড টেস্ট করে, আপনার কি বলে সিটি স্ক্যান করে, অনেক কিছু করে। কারণ হলো রোগটা খুঁজে বের করার জন্যে। আপনি হাদিকে মারলো কেন? এটাকে আপনি খুঁজে বের করতে হবে, কেন মারলো সেই জায়গাটা যেতে হবে। তা নাহলে হাদি মারা যাওয়ার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারি যারা করেছে তারা তাদের অজ্ঞতা, মূর্খতা, তাদের ধারণা ছিল হাদিকে গুলি করলে মেরে ফেললেই, ধরেন মরছে 7 দিন পরে, মেরে ফেললেই হাদির মতো যারা চেতনা নিয়ে বাজারে আছে তারা ভীত সন্ত্রস্ত বাসায় ঢুকে যাবে, ভীতি তৈরি করা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াটা এমন হয়েছে যে এখন তারা উল্টা ভীতির মধ্যে পড়ছে পার্শ্ব প্রতিক্রিয়া দেখে। সে পার্শ্ব প্রতিক্রিয়াটা কি? চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছে। বাংলাদেশে বহু মন্ত্রী লাইন দিয়ে পিপিলিকার মতো যায় চিকিৎসা করতে সিঙ্গাপুর, যায় না? নিশ্চয়ই যায়। কার খোঁজ নিতে যায়? হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী,
আমি লিখে দিতে পারি, বাংলাদেশের কোনো মন্ত্রী এসে বলতে পারবে না যে আমি যখন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ছিলাম ও সিঙ্গাপুরের অমুক মন্ত্রী এসে আমার খোঁজ খবর চেয়ে। আমি নিশ্চিত, 100বার নিশ্চিত। কারণ ওইরকম একটাকে পাইলে এই ছবি বাজারে 15 বছর ধরে চলতো। কিন্তু সেখানে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী এসে খোঁজ খবর নিচ্ছে। যদি বলেন সেটা ইউনূসের বদৌলতে হোক না, আমাদের দেশে আগে মন্ত্রী যখন গেছে তাদের যত প্রধানমন্ত্রী কেন থাকতো, খবর নিছে। নেয়ার পর কি হয়েছে, উনি আবার তাকে টাইম টু উনি নিজে পেশায় একজন ডাক্তার এবং উনি খোঁজ খবর রাখছেন, হাতে কলমে ডাক্তারি না করেন এটা বোঝেন। তারপর উনি বার্তাটা দিছেন, অথেন্টিক বার্তা। তারপরে এখানে হাদি মারা যাওয়ার সাথে সাথে আমি ওই ঘটনার দিন বলি, কিছু লোক যাচ্ছে জানাজা, আমি তাদের দুইজনে কোথায় যাচ্ছেন ভাই, অন্তদন্তে হাদির জানা যায়। কেন? আমি প্রশ্ন করলাম কেন? মনের টান। সিম্পলি তার রিপ্লাই ছিল মনের টান। অনেক রিক্সাওয়ালা রিক্সা ভাড়া নেয়নি, আমি একজন পেয়েছি হাদির এখানে যাবে, রিক্সাওয়ালা লাগবে না। আমি একটা ফিলিংস বলতেছি, এটা একটা অনুভূতির ব্যাপার। অনুভূতির ব্যাপার। অনুভূতি কখন হয়? যখন আল্লাহ তাকে অ্যাকসেপ্ট করে, তার ঘটনা কোথাও টাচ করছে। টাচ না করলে হইতো না। আমি শেষ করি, জি একটু শেষ করবেন। আপনি তো কল্পনা করতে পারবেন যে তার জন্য রাষ্ট্রীয় শোক, তার জন্য পতাকা অর্ধনির্মিত, তার লাশ বহন করছে দেশের জাদ্রেল বাহিনীর লোকেরা। থিঙ্ক অ্যাবাউট ইট। এটা আপনি জোর করে দিতে পারবেন না, এই সম্মান আপনি জোর করে দিতে পারবেন না। ওখানে ইনকিলাব মঞ্চের গিয়ে সেক্রেটারি ভাষণ দেয়, সেখানে প্রধান উপদেষ্টার পাশে দাঁড়াইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কৈফিয়ত চায়, 24 ঘন্টার মধ্যে আপডেট দেন লাস্ট 7 ডেজ কি করেছেন। এই যে বিষয়গুলা, এগুলো আল্লাহর তরফ থেকে আসছে। এই বিষয়টা জনাব রাজ্জাক আমরা বুঝতে পেরেছি এবং আমরা সেটা দেখেছি, লাখো মানুষের যে আবেগ সেটা। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে হত্যার বিষয়ে আসলে যে সুনির্দিষ্ট বক্তব্যের কথা বলছে জামাত, এখানে দেয়া হয়নি। এর আগের দিনই প্রধান উপদেষ্টা বলেছেন যে তার হত্যাকারীদের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, একটা হাদির মৃত্যুর পর একজন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই রাতে, সেখানে হত্যার কথা কিছু বলেনি এবং না নিশ্চিত করা হবে তিনি বলেছেন। কিন্তু আবার জামাত যেটা বললো যে জানাজার দিন যেটা সিফাতও বললেন সেদিন আবার বলার কথা বলছেন। আসলে হত্যার বিষয়টা আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেই বিষয়টা এখনো খোলাসা হচ্ছে না। হাদির প্রতি মানুষের সিম্প্যাথি সেটা না, হত্যার বিষয়টা খোলাসা হবে না। তো আমি বলে দিচ্ছি, হত্যার বিষয়টা খোলাসা হবে না। এটার সাথে রাজনীতি সম্পৃক্ত, এটার সাথে পরিষ্কার রাজনীতি সম্পৃক্ত। পরাজিত শক্তি এটা করেছে, কোনো সন্দেহ নেই। আমার ব্যক্তিগতভাবে পরাজিত শক্তি করেছে। তা পরাজিত শক্তি যদি করে থাকে, সে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য করছে। এখন পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু ব্যাপক হয়ে গেছে, এটার সাথে অনেক কিছু ইন্টারলিঙ্ক হবে। এটা কেউ বলেছেন আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে জানাজার পরে এটা হলো সবচেয়ে বড় বৃহৎ জানাজা। এবং এখান থেকে 2টা ঘোষণা আসছে। একটা ঘোষণা এলো এখানকার যে উপদেষ্টা ধর্ম বিষয়ক, উনি বলছেন, আমাদের প্রধান উপদেষ্টাও বলছে আমাদের অস্তিত্বের প্রতি এটা হুমকি। এই হাদিরকে গুলি মারা বা তাকে হত্যা করাটা অস্তিত্বের প্রতি হুমকি। আবার ধর্ম বিষয়ক তিনি বলছেন যে হাদি হইল বিপ্লবের প্রতীক। আপনার 2টা জিনিস মাথায় রাখতে হবে। ওয়ান ইজ অ্যাকসেপ্টেড, 2টা জিনিস অ্যাকসেপ্ট করা। এক হইল দেশের অস্তিত্বের প্রতি হুমকি, কে বলছে? প্রধান উপদেষ্টা। আরেকজন বলতেছে বিপ্লবী হাদি। এখন আসেন, এটা দিয়ে 3য় ধারা বাংলাদেশে শুরু। কেন 3য় ধারা বললাম? বাংলাদেশে অলরেডি একটা বিষয় টেনে নিয়ে আসা হয়েছে, আবার জোরপূর্বক বলা চলে যে স্বাধীনতার পক্ষ শক্তি হয়ে গেছে, বিপক্ষ শক্তি হয়ে গেছে। স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি দুয়ে মিলে ক্ষমতায় ছিল, মন্ত্রিত্ব শেয়ার ভাগাভাগি করে আবার ভাগ হয়েছে। এটাকে বলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। ঠিক আছে, ভালো কথা। তাহলে এরা কারা? এক দল মুক্তিযুদ্ধের পক্ষে, এক দল মুক্তিযুদ্ধের বিপক্ষে, আমি মেনে নিলাম তর্কের খাতিরে। এরা কারা? এদের অ্যাকসেপ্টেন্সের ব্যাপার এখন রাষ্ট্রের সাংঘাতিক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, আমি আপনাকে বলে দিচ্ছি। কারণ ওখান থেকে যাত্রা শুরু আবার। কারণ ওই হাদির কবর নজরুলের কবরের পাশে হওয়ার কথা ছিল না। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ দ্য রাষ্ট্রে। আবেদন যত বড় লাট সাহেব আপনি হন, আপনি আবেদন করে এই সমস্ত জায়গায় কবর নিতে পারবেন না। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। হুমায়ুন আজাদের পরিবার, হুমায়ুন আজাদ নজরুলকে বাস্টার্ড বলে গালি দিছিল, বাহবা দিছিল বহু লোক বাংলাদেশে যে উনি অসাম্প্রদায়িক ব্যক্তি হুমায়ুন আজাদ। তারপরে পরিবার দাবি করছিল কবর পায় নাই। হাদির তুলনায়, মানে ওই হুমায়ুন আজাদের তুলনায় যদি আপনি কাগজ কলম সব, হাদি কোনো অস্তিত্বই নাই। সেই হাদির কবর ওখানে হওয়ার মানে হচ্ছে দ্যাট উইল বিকাম দ্য সেন্টার পয়েন্ট অফ বিপ্লব। আমি সবশেষে যেটা আমি আপনাকে বলবো, এটা পরিষ্কার
সেকেন্ড ফেজ অফ জুলাই, এতে নির্বাচন হয়ে বিপ্লবের যাক। আরো একটা বার্তা দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা এটা বলতে নির্বাচন চাচ্ছেন। হোক কি না হোক, আমরা চাই নির্বাচন হোক, নিশ্চয়ই। হওয়ার পরও ওই বিপ্লব কন্টিনিউ করবে, সেটার সিম্বলিক আমার, এবং ইউনূস সাহেব তার ভাষণে বলছিলেন এটা একটা সিম্বলিক আঘাত। জনাব সালেউদ্দিন সিফাত, আপনার কাছে একটু যেতে চাই। আমরা উদ্বেগের সঙ্গে গত কয়েকদিন হাদি হত্যার পরবর্তী সময়ে বেশ কয়েকটি ঘটনা মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছে আগে পরে মিলিয়ে। সেটি হচ্ছে যে খুব দুঃখজনক কয়েকটি ঘটনা। আমরা নিশ্চয়ই আপনারা একটু আলোচনা করেছেন যে দুটি পত্রিকা অফিসে হামলা, অগ্নিসংযোগের ঘটনা, শুধু তাই না, ছায়ানট বা উদীচী এগুলোতেও হামলা হয়েছে। এটি একটি যেমন বিষয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং এটি হাদির হত্যাকে অন্যদিকে প্রবাহিত করেছে কিনা, ম্লান করেছে কিনা, যেটা হাদি নিয়ে মানুষের যে আবেগ ছিল সেটাকে অন্যদিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে কিনা, এটি একটি প্রশ্ন। পাশাপাশি আরও দুটি ঘটনা, সেটিও অনেকটা সহিংস নৃশংস। সেটি হচ্ছে যে ময়মনসিংহে একজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে অগ্নিসংযোগ করা হয়েছে, এটি একটি বিষয়। এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে তালাবদ্ধ অবস্থায় আগুন দিয়েছে, এবং তার 7 বছরের কন্যা শিশু আয়শা বাবা বাবা বলে চিৎকার করেছে যখন সে পুড়ছিল। এই বিষয়গুলো কি আসলে নেওয়া যায় কিনা, মানে এই সময়ে এসে এটা কি অন্য কোনো বার্তা দিচ্ছে কিনা? যদিও আমি সবগুলো ঘটনায় নৃশংস বলেই বা সেটা ক্ষমার অযোগ্য একটা অপরাধ বলেই আমি আপনাকে জিজ্ঞেস করলাম, এবং জানতে চাইলাম আপনাদের এনসিপির আসলে অবস্থানটা কি। আমাদের অবস্থান তো ভেরি ক্লিয়ার। আমরা এসব বিষয়তে সবার আগে পলিটিক্যাল স্ট্যান্স আমাদেরই নেওয়া হয়, এবং সবার আগে ধরেন প্রথম আলোর যে প্রশ্নটি করলেন, প্রথম আলো এবং ডেইলি স্টার, এখানে প্রথমে সবার আগে যে শাহবাগে মাইকে দাঁড়িয়ে বলেছে যে এই ধরনের কোনো সহিংসতামূলক কর্মকাণ্ড করা যাবে না, কোনো প্রতিষ্ঠানের উপর আঘাত করা যাবে না, কারণ শরীফ ওসমান বিন হাদি তিনি গড়ার রাজনীতি করেছিলেন, ভাঙার রাজনীতি না। এই জিনিসটা আমরাই শাহবাগে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলাম, এবং অভ্যুত্থানের যে 2 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব এবং মাহফুজ আলম, তারাও স্পষ্ট ভাষায় এই কথাটা বলেছিলেন। এবং পরবর্তীতে তারা 2 জন এবং নাহিদ ইসলাম সহ আমাদের অন্যান্য যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু ডেইলি স্টার অফিস পর্যন্ত গিয়েছিল, এবং সেখান থেকে যে প্রবীণ সাংবাদিক জনাব নুরুল কবির, তারপর শহীদুল আলম সাহেব, ওনারা সহ আমরা বের হয়ে আসছি। তো ফলে আমরা তো আমাদের রাজনৈতিক অবস্থান ভেরি মাচ ক্লিয়ার। বাট আই ডোন্ট নো ওয়াই যে আমাদের আসলে রাজনৈতিক অবস্থান এত ভালো থাকা সত্ত্বেও বা প্রো পিপল থাকা সত্ত্বেও, বরং আমরা সেন্ট্রিস্ট পজিশনে থাকা সত্ত্বেও, আবার যখন নাহিদ ইসলাম উদীচীতে গেলেন তখন দেখলাম সেখানে কেউ তাকে জুলাই গাদ্দার বলে স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে। তো এখন আমরা দুইটা আলাদা আলাদা ট্রেন্ড থেকে জুলাই গাদ্দার শুনতেছি আর কি। একটা হচ্ছে একদম চরম ডান, আর একটা হচ্ছে চরম বাম, দুইটাই আলাদা হচ্ছে, আলাদা থেকে বলতেছে জুলাই গাদ্দার। তো আমরা ভাবতেছি আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা তাহলে ভালো পজিশনেই আসি। আমরা আমাদের পজিশনটা এই প্রেক্ষিতে জানালাম। আরেকটা যেটা আপনি ঘটনা বললেন ময়মনসিংহের ইস্যুটা, সেই ক্ষেত্রেও আমরা আজকেই আমাদের শাহবাগে একটা কর্মসূচি ছিল, কারণ আমরা এই ইস্যুটা আমরা দেখেছি, পরিলক্ষিত করেছি। যদিও হাদির ইস্যুর পরে অনেক সময় দেখা যেতে পারে যে অনেক সময় অনেক কিছু গৌণ হয়ে যায়, কিন্তু আমরা এটাকে গৌণ হতে দেই নাই, আমরা এই জিনিসটা অ্যাড্রেস করেছি। এবং আপনি যেটা বিএনপির লক্ষ্মীপুরে বলেছেন সেই ঘটনাও, এখন এগুলোর কারণ কি? কারণ হচ্ছে আপনি তো আসলে বাংলাদেশে এগুলো আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশকে একটা প্রশ্নবিদ্ধ করছে না, এই ধরনের একটা সনাতন ধর্মাবলম্বী একজনকে পুড়িয়ে মারার বিষয়টা। আমি শেষ করি তাহলে। আপনারা যে বাংলাদেশ গড়তে চাচ্ছেন বা যে বাংলাদেশের বয়ান আপনারা দিচ্ছেন, বন্দোবস্তের কথা বলছেন, সেখানে এটা সাংঘর্ষিক নয় কি? সেই জায়গাটাতে কোন পক্ষ কাজ করছে, কারা কাজ করছে? আসতেছে। প্রথমত হচ্ছে আপনি বাংলাদেশের ফ্যাসিবাদের যতগুলো দোষর আছে তাদের আপনি বিচার করতে পারেন নাই। মানে আপনি ইনসাফ কায়েম করার পয়লা শর্ত হচ্ছে এখানে যে বেইনসাফি হয়েছে আগে তার বিচার হইতে হবে। এখন আপনার মিডিয়া বলেন, কালচারাল এস্টাবলিশমেন্ট বলেন, সব জায়গায় হচ্ছে আপনার ফ্যাসিবাদের দোষর, রেসিডি অফ ফ্যাসিজম, তারা সবাই এখানে সশ্রদ্ধ অবস্থানে অবস্থান করছে। এবং বিভিন্ন এলাকায় গতকালও আমি তো দেখলাম, গতকালও হচ্ছে আপনার এনসিপির কিছু নেতাকর্মী মিলে একজন ছাত্রলীগ নেত্রীকে অথবা আওয়ামী লীগ নেত্রীকে পুলিশের কাছে তুলে দিতে সোপর্দ করতে গিয়েছিল, তখন হচ্ছে সেখানে বিএনপি নেতাকর্মীদের হামলা হয়েছে বলে আমরা খোঁজখবর পেয়েছি। আচ্ছা, তো এইভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার আওয়ামী লীগের রেসিডিউর আছে। তো তারা তো চাইবেই একটা উস্কানি দিতে, তারা তো চাইবে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে শাহবাগেও অনেক এলিমেন্টস এখানে ছিল, কেউ এসেছিল যারা এটাকে উস্কানি দিয়ে একটা সহিংসতামূলক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তো ফলে এটা যে না, এটা আমি বলছি না, এই জিনিসটা অবশ্যই আছে, এবং এটাকে সরকারকে অ্যাড্রেস করতে হবে, রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস করতে হবে। এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হয়? ওই যে যেটা প্রথমে বলেছে, রাজনৈতিক দলগুলো দায়িত্ব না নিলে, আপনার ধরেন বিএনপি দায়িত্ব নিক,
জামাত দায়িত্বশীল ভূমিকা পরিচয় দিক, এনসিপি দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিক, তাইলে দেখবেন যে আর এইসব যেসব সহিংসতামূলক কর্মকাণ্ডের লোকজনের কথা আপনি বলছেন, না মানে একটা ঘটনা যখন একটা ঘটনা ঘটে তখন এর ভেতর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ না, সেটা তো হাদির ঘটবেই। হাদির না, বিষয়টা না, আমি মানুষ বলি, তাদের আমি আবেগ তো বললাম। দেখাচ্ছে, আমি উত্তেজনা আপনাকে দেখাচ্ছে, কারণ এর ব্যাখ্যা মধ্যে করলাম, আমি আপনাকে কারণ ব্যাখ্যা করলাম। আপনার যদি রাজনৈতিক দলগুলো দায়িত্ব নেয়, যে কোনো পরিস্থিতিতে এ ধরনের পরিস্থিতিতে সংকুদ্ধতার জন্ম নেয়, এটা স্বাভাবিক। পৃথিবীর যে কোনো দেশে রাজনৈতিক দলগুলো কি দায়িত্ব নিচ্ছেন না? শুনেন, আমি বলি না, কে কে দায়িত্ব নিচ্ছে? শাহবাগে কে দাঁড়াইছে? আপনি আমাকে বলেন, একটা দলের নাম বলেন শাহবাগে দাঁড়াইছে, যে দাঁড়াইয়া বলছে যে আপনারা এইভাবে কোনো বিশৃঙ্খলা করবেন না, আপনারা এই যৌক্তিক পরিণতির দিকে যান, এই রাজনৈতিক দিশার দিকে যান। কে বলছে? একটা দলের নাম বলেন আপনি। এনসিপি ছাড়া একটা দল ওখানে ছিল, তাদের নাম বলেন। পরবর্তীতে গিয়ে শিবির, তারা হচ্ছে গিয়ে পরের দিন গিয়ে তারা তাদের মতো করে ভূমিকা নিচ্ছে। আচ্ছা, হোয়াট এভার। তাহলে এটা নিশ্চয়ই আপনাদের অনৈক্যের বিষয় আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। অবশ্যই রাজনৈতিক দলগুলোর অনৈক্য তো অবশ্যই আছে, এবং রাজনৈতিক দল অনৈক্যের চেয়ে বেশি হচ্ছে দায়িত্বশীলতা পরিচয়। কেউ হচ্ছে এটা দায়িত্ব নিবে না, দুনিয়ার যেটাই কিছু হয়ে যাক দায়িত্বটা কেউ নিবে না। দায়িত্বটা ওই যে আবার ইউথদেরকে নিতে হবে, তরুণদেরকে নিতে হবে, কারণ তরুণদেরকে টার্গেট করা খুব সহজ। ভুলভ্রান্তি হইলে এরা বাচ্চা কাচ্চা, ধরো এদেরকে, বুঝেন নাই? এদের সাথে টকশোতে বসা যাবে না, এদের সাথে কথাবার্তা বলা যাবে না, কিন্তু আবার সুযোগ পাইলে হচ্ছে ওই যাতে তরুণদেরকেই ধরা যায় আবার। আচ্ছা, যাকগে। এখন এই যা কিছু আপনি বললেন তার মধ্যে একটা নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে আল্লাহ, আপনারা এত সুন্দর একটা বাংলাদেশ চাইলেন, এত নতুন বন্দোবস্ত চাইলেন, এরপর এই যে এত খুনাখুনি, এখানে সহিংসতা, এখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাইলে তো আর 2024 সালে নাইমা কি আমরা ভুল করলাম? জুলাইতে নাইমা কি ভুল করলাম? দেখবেন কিছু কিছু লোকের ফেসবুক স্ট্যাটাস, সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখা এই ভাইবটা দেওয়ার চেষ্টা করছে। এরা হচ্ছে আস্তিনের তলায় লুকিয়ে থাকা সাপ, যারা নেমেছিল অনলি 5 আগস্টে, যখন তারা শুনেছিল যে খুনি হাসিনা পালাই গেছে, এখন তাদের বিজয় মিছিল করতে হবে। বিজয় মিছিলে নামা লোকগুলো হচ্ছে এরা। কেন আপনাকে বলি, 1971 আমরা মহান মুক্তিযুদ্ধ করেছি। আপনার কি মনে হয় যে 1972-তে কোনো সহিংসতা হয় নাই, ভায়োলেন্স হয় নাই? আমি আপনাকে একদম বিস্তরভাবে আমি বলতে পারবো কি কি ভায়োলেন্স হয়েছে। এখন ওই 1972 ভায়োলেন্সের কারণে বা 1975-এ আইসা শেখ মুজিব বাকশাল ঘোষণা করার কারণে কি আমাদের 1971 কি আমাদের ভুল হয়ে যায়? কোনোভাবে ভুল হয় নাকি? এইটা বুঝায় যে 1971-এ আমরা যেই আশা ভরসা, আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, হয়তো সেগুলো আমরা পূরণ করতে পারিনি অ্যাজ নেশন, এখন আমরা নতুন করে রিবিল্ডিং করব, এটাই তো বুঝায়। এবং কেউ কেউ হয়তো এটা প্রচার করার চেষ্টা করছে যে ইট ওয়াজ আ রং। সো একইভাবে এখন বাংলাদেশে নতুন করে একটা গোষ্ঠীর জন্ম হয়েছে, যারা কোনো সহিংসতা দেখলেই, যারা কোনো সমস্যা দেখলেই বলে আয় হায় এটা কি হলো, তাহলে 24 সালে কি নাই আমরা ভুল করছিলাম? হোয়াট দ্য হেল। আপনি এটা তো নেশন, আমরা অ্যাজ এ নেশন ফেল করতেছি, তার মানে আমরা অ্যাজ এ নেশন এটাকে কীভাবে রিভিল করতে হবে এইটার আমি চিন্তা করব, এটাকে কিভাবে আমরা সামনে নিয়ে যাব। আর যেটা আমি দায়িত্বশীলতার কথা বলছি, এটা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে আসলে আমরা জেন জি বলে নিজেদেরকে, আসলে আমরা জেন জি না, আমরা হচ্ছে জেন টি। জেন টি মানে হচ্ছে টি ফর ট্রমা। আমরা ট্রমাটাইজড। আমরা 2013 সালে শাপলার ম্যাসাকার দেখেছি। আমাদের অনেকে ছোট ছিল যখন আমরা এই যে সেনা হত্যা অফিসারদের হত্যাকাণ্ড দেখেছি। 18 সালে আমি কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখেছি আমাদের উপর হামলা হয়েছে। আমরা এরপর নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছি যে আমরা যখন কলেজের স্টুডেন্ট ছিলাম তখনও আমাদের উপর পুলিশ হামলা করেছে, ছাত্রলীগ হামলা করেছে, গুম খুনের বাংলাদেশ দেখেছি ক্যাম্পাসে এসে, আমরা দেখেছি গেস্ট রুম, আমরা দেখেছি গণরুম। এরপর আগ্রাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে সেখানেও আমরা দেখেছি যে ম্যাসাকারের শিকার হয়েছে বাংলাদেশের জনগণ। 24 আমরা গণহত্যা আবার দেখেছি। এরপরে আমরা 24-এর পরে ভাবলাম যে হয়তো আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর জীবন যাপন করতে পারবো, সুখীভাবে সুস্থভাবে নিরাপদে থাকতে পারবো, কিন্তু না, হাদির হত্যার মধ্য দিয়ে আমরা বুঝে গেলাম আসলে দ্য টার্গেট ইজ দ্য ইউথ। ইউথদেরকে টার্গেট করছে কারা? এই যে আওয়ামী পন্থীরা, এই যে ফ্যাসিবাদী শক্তিরা। ফলে আমরা যে তরুণরা আছি, আমরা তরুণদের আসলে মানে একটা সবসময় একটা ট্রমার মধ্যে আছি। এবং আমাদের যদি অভ্যুত্থানপন্থী দেশের মানে যারা বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর কথা যদি আমি চিন্তা করি, তারাও দেখবেন কেউ আমাদেরকে বাচ্চা কাচ্চার দলের সাথে তুলনা করে যে বাচ্চা কাচ্চার দল, এদের সাথে এই ফোরাম শেয়ার করা যাবে না, ওই ফোরাম শেয়ার করা যাবে না। আবার কেউ বলে যে আমরা হচ্ছি বাপ, তোমরা হচ্ছে ছেলে, তোমরা আমাদের ছেলের বয়সী। কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলই বলে আগামী সময়টা সেটা সেই ধরনের এইসব আশার বাণী, এসব হচ্ছে এগুলো তো দিতে হয়, কারণ না দিলে তো কাজী নজরুল ইসলামের সাথে তাদের বিভাজন হয়ে যাবে। কারণ কাজী নজরুল ইসলাম তো সবসময় তরুণের কথা বলেছেন, যত কবি সাহিত্যিক সবাই আছে, সাংবাদিক সাংস্কৃতিক সবাই তো তরুণের কথাই বলেন। তরুণদেরকে ইগনোর করা যাবে নাকি? করা যাবে না। কিন্তু তরুণরা যখন রাজনৈতিক ফোর্স আকারে সংঘবদ্ধ হয় তখনই এবার সমস্যা, যে না তাহলে তো প্রবলেম হয়ে গেল। তরুণরা যতক্ষণ তাদের মাইনে চলবে ততক্ষণ করতে চায়, কোথায় অ্যাকোমোডেট করতে চায় তাদের বক্তব্যে নিশ্চয়ই ওই বক্তব্য দিয়ে তো হবে না। আপনি কাজে দেখান না। আপনি আজকে ধরেন আপনি অনেক জায়গাতে এরকমও হয় যে টকশোতে এনসিপি নেতা আছে, টকশোতে হচ্ছে অমুক ধরেন তরুণের প্ল্যাটফর্মের একজন আছে, দেখবেন যে কোনো রাজনৈতিক দলের নেতাদের অবস্থা খারাপ হয়ে যায় না, তারা বসবে না।
এরকম হয় না? হয়তো তরুণদের সাথে প্ল্যাটফর্ম শেয়ার করতে চায় না, কেন? আপনি যদি ভাই আপনি পিপলের সামনে প্রেজেন্ট হন, পিপল যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, এটা দায়িত্ব তরুণদের না। জি, আমি একটু আপনার কাছে শুনবো। আমি একটু জনাব রাজ্জাকের কাছে একটু এই বিষয়ে একটু জানতে চাই যে আমি আজকে একটা তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপি গণমাধ্যমের যে সাংবাদিক রয়েছেন, সম্পাদক রয়েছেন, তাদের সাথে একটা মতবিনিময় করেছেন এবং সেখানে বেশিরভাগ সাংবাদিক উদ্বেগ জানিয়েছেন যে গত কয়েকদিনের যে ঘটনা, যেটি আমি তার কাছে জানতে চেয়েছিলাম, বিশেষ করে বেশ কয়েকটি ঘটনা, যে হিন্দু যে তরুণকে পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং বিএনপি নেতার বাড়িতে একটা ছোট্ট শিশুকে পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং দুইটা গণমাধ্যমের ঘটনা, সব কিছু মিলিয়ে তারা বলছেন যে এই বিষয়টা একটা উদ্বেগের জন্ম দিয়েছে এবং এই উদ্বেগ উৎকণ্ঠাটা না কাটাতে পারাটা একটা আমাদের জন্য ব্যর্থতা এবং এই জন্য ঐক্যের প্রয়োজন। আপনি কি আসলে এই ধরনের ঐক্য দেখতে পাচ্ছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ কাটানোর? আমি তো অলরেডি আলোচনা করেই ফেলছি বিষয়টা, যে এই নতুন দল হইল কেন, এনসিপি ইনকলাব মঞ্চ হইল কেন? এই যে তারুণ্য, এখানে তো সব তরুণরা, এই যে তারুণ্যের গতি, এটাকে যদি একসেপ্ট করে ফেলতে পারতো রাজনীতিবিদরা যারা ছিলেন, এটা তো পয়দা হইলো কেবল, এটা তো সেই দিনের পার্টি, এদেরকে এরা করতে গেল কেন? বিষয়টা আপনাকে, এই জন্য একটু আগে আমি বলছি আপনাকে রুটে যেতে হবে। আপনি প্রথম আলোকে হামলা করলো কেন? আমি তীব্র নিন্দা করি আপনি প্রতিষ্ঠানে হামলা করছেন। এখন আপনি এটা সূত্র পেতে হলে ভিডিও ফুটেজ দেখে যারা আগুন চিহ্নিত কইরা, তাদের কোনো তারা কি বেনিফিটেড জানি না, তাদেরকে ধরতে পারলে আপনি ষড়যন্ত্র করেই খুঁজে পাবেন। তার কাছ থেকে জানতে পারবেন যে প্রথম আলোতে আগুন দিল কেন বা ভাঙচুর করলো কেন, তাইলে না আপনার চিকিৎসা করতে পারবেন। যেটা আমি বলছিলাম, আপনি ডায়াগনোসিস করা দরকার। আপনি যদি এখন উপর থেকে আগুন দিয়েছে মিস্টার এক্স, তারে ঝুলাই দিলেন, ওতে কিন্তু আগুন দেওয়া বন্ধ হবে না। আপনাকে রুটে কেন আগুন দেয়, কারণ এই পত্রিকা নিয়ে অনেক ধরনের কথা ছিল, আমি কোন কারণে হয়েছে আমি জানি না। যেমন এখানে -2 ফর্মুলার আবিষ্কারকেরা ছিল, কথাই থাকুক, আমি তো কথাটা আপনি সেখানে যান, কোন কারণে করা হয়েছে এটা ধরতে হলে তো আপনার ষড়যন্ত্রকারীটাকে পেতে হবে। এক, আপনি যেমন ক্রিমিনালকে শাস্তি দিবেন, একইভাবে এই হাউসটা থেকে কি হয় এবং সেটার কারণে প্রতিক্রিয়া হয় কেন বা হওয়া উচিত কিনা, কিংবা যে কারণে প্রতিক্রিয়া হয় সেই কারণটা এখানে থাকা উচিত কিনা, এগুলো আপনাকে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। এটাও জানতে চাই তৃতীয় কোনো পক্ষ, যেমন মনে করেন ময়মনসিংহের যে ঘটনা, হিন্দু একটা তরুণকে মানে পিটিয়ে আবার পড়িয়ে দেওয়া হচ্ছে কেন, মানে এরকম নৃশংস ঘটনা কারা ঘটাচ্ছে এবং কেন কাজটা, এই নৃশংস হত্যাকাণ্ড কেন বের করা যাচ্ছে না? বের করা যাচ্ছে না তো সেকেন্ডারি, যদি আপনি না ধরেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ওখানেও রুট, মানে কি কারণে? ওই যে অমানবিক একটা ঘরে আগুন লাগাই দিয়ে শিশু বাচ্চা চিৎকার করতেছে, যার সন্তানটা গেছে একমাত্র সে বোঝে এটার ব্যথাটা। আমি ঘৃণা করতেও ঘৃণা করে আপনি যেটা বলতেছেন, কিন্তু আমরা যে সহজে বলে দেই। কিন্তু আন্তর্জাতিকভাবে ভিন্ন বার্তা যাচ্ছে না যে এখানে মানে কারা এসব করছে বা এক ধরনের আন্তর্জাতিক ভাবে যদি আপনি বার্তা চিন্তা করেন, বাংলাদেশে কতগুলো এমবেসি আছে, তারা একদিকে যেমন ঘরে আগুন দেওয়াটা দেখে, একদিকে যেমন প্রথম আলোকে আগুন দেওয়াটা দেখে, তখন তার সাথে সাথে এই বার্তাও তারা পায় কেন দিল। আপনি মনে করেন না যে একেবারে আন্তর্জাতিক বার্তা, তাহলে তো কালকেই 2টা বোম মাইরা বা ইনুস সাহেব তুলে লয়ে যেতে পারে। আপনি যখন আন্তর্জাতিক বার্তার কথা বলবেন, এতগুলো এমবেসি থাকে, এখানে নাকি এমবেসির গোয়েন্দারাও কাজ করে, সুতরাং তাদের কাছে একটা তথ্য আছে, সুতরাং তারাও আমার মতো হয়তো রুটটা খুঁজতে চায়, কিংবা সেই রুটে গিয়ে আপনাকে এই মলম দিতে হবে। আপনি উপর দিয়ে কে আগুন দিল, আগুন দিয়ে পোড়ায় মারলো, মর্মান্তিক ঘটনা আপনি দেখলেন, পিছনে কি আছে সেগুলো আপনি দূর করতে না পারলে এটা তো চলতেই থাকবে। যে কারণে আমার সিইসি বইলা ফেললো যে এটা বিচ্ছিন্ন ঘটনা, মানে আগেও হয়েছে এখনো হবে। সেকেন্ড থিং আসেন এই ব্যাপারে, ওই যে আপনি প্রধান উপদেষ্টা, অফকোর্স দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে, কিন্তু তার ডিপেন্ড করার জায়গা কিন্তু গোয়েন্দা, তার ডিপেন্ড করার জায়গা কিন্তু গোয়েন্দা হয়ে যায় একজন ওভারসিজ সাংবাদিক, ওখানে সবার আগে উনি তথ্য পেয়ে যায় এই দেশে অমুক দেশ থেকে 80 জন ঢুকছে, পার্টিকুলার সংখ্যাটাও তার কাছে কেমনে থাকে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, একেবারে সংখ্যাটা তার কাছে থাকে। এই বার্তা কিভাবে আসে, এবং সে হাই প্রোফাইলের, মানে মানুষ তার দিক তাকায় থাকে একটা ওপিনিয়নের জন্য, হুইচ ইজ ভেরি পেইনফুল। সংখ্যা 80, 79ও না, 81ও না, 92 না, একটা পার্টিকুলার সংখ্যা। এই তথ্য যারা পায়, ক্যাচ দেম, তাদেরকে ধরেন,
কথার কথা বলছি আমি। আপনাকে তো একটা জায়গায় যে কেউ বলছে 50টা কিলিং হবে, সে যে দেশেরই হোক, ক্যাচ দেম, সূত্রটা কি তোমার? তার মানে কি? আপনি যদি এই সমস্ত জায়গায় হাত না দেন, আপনি তো পারবেন না। আপনি কি 18 কোটি লোক, কয়টা পুলিশ? আমি প্রশাসনের পক্ষে বলছি না, রিয়েলিটি বলছি। কয়টা পুলিশ? মনে করেন সমস্ত পুলিশ অ্যাক্টিভ, তাতেই বা কি হয়েছে? 2 লক্ষ পুলিশ ভাগ করেন না? ডিপ্লোম্যাটিক এরিয়ায় কতজন থাকে? উপদেষ্টার পিছনে কতজন থাকে? ডিআইজি, এসপি, এডিশনাল ডিআইজি, এদের পিছনে কতজন করে কনস্টেবল কাজ করে? আপনার সংখ্যা কোথায়? আমি কথার কথা বলছি। সুতরাং আপনাকে যেতে হবে রুটে। আর যদি অন্যদিকে আসেন, ফ্রম ডে ওয়ান দিস গভর্নমেন্ট ইজ নন কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আমি শুরুতে বলতেছি, এখনো বলতেছি, সেই ডিবেটে আমি যাচ্ছি না। প্রশাসন সরকারকে সহযোগিতা করছে না এবং অ্যাবসলিউটলি আপনি দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। এখন যদি আপনি আমার কাছে হ্যাঁ, তাহলে প্রফেসর ইউনূস সাহেবের অনেক আগেই চলে যাওয়া উচিত। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, বাংলাদেশ প্রশাসন থেকে ইউনূস সাহেব আর কিছু পাবেন না, ফুল স্টপ। আমি বলছি কিচ্ছু পাবেন না। এখন আপনাদের ধৈর্য ধরে সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য হন, এই সমস্ত সন্ত্রাস কমে যাবে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। কেন? বাংলাদেশে কোনো ইন্ডিভিজুয়াল কোনো আন্দোলনে নামে না, বাংলাদেশে কোনো ইন্ডিভিজুয়াল চাঁদা তুলতে যায় না। ইন্ডিভিজুয়াল মানে এর কোনো দল নাই, কিচ্ছু নাই। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, তাহলে দায়িত্বটা কাদের? চাঁদাবাজি করেন কিংবা অমুক জায়গায় গিয়ে বাজার দখল করতেছে, আমি নিশ্চিত করে বলি কোনো ইন্ডিভিজুয়ালরা যায় না। এনসিপির দলও যদি যায়, তারা এনসিপির পোলাপান যায়, মানে একটা রাজনৈতিক দল। মানে আপনি বলতেছেন রাজনৈতিক পরিচয় ছাড়া যাচ্ছে না? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমি তো এনসিপির সামনে বলতেছি, ও করুক কি না করুক, তার এনসিপির বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে। আমি আপনি এক্সাম্পল দিচ্ছি, দল ছাড়া হয় না, আমি ব্যক্তি পারবো না। আমি যখন আপনি দেখবেন এমন একটা জায়গাতে চাঁদা তোলে সবাই, কে চায় জানেন? টোকাই পোলাপানি গিয়ে চাঁদা তুলতেছে, ওরা জানে ও কার প্রতিনিধি। আমি যে চাই আমাকে দিবে না, আমাকে দিবে না। তার মানে কি? এটা বন্ধ করা টোটালটা রাজনীতিবিদদের। প্রশাসন এখানে ইম্যাটেরিয়াল। 20 কোটি লোকের আপনি 2 লক্ষ পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সুতরাং রাজনীতিবিদদের ছত্রছায়ায় হোক সে এনসিপি, অন্য কোনো দল হোক। জি, যে এই রাজনীতিবিদদের জায়গাটা আসবো, যে তাদের সেই ঐক্যটা আসলে কেন নষ্ট হচ্ছে এবং তারা কে কোন স্বার্থের জন্য এই কাজগুলো করছে, সেটা নিশ্চয়ই আপনারা একটু বিশ্লেষণ করবেন। এবার আবার একটু চলে যাব জনাব সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনার কাছে একটু যেতে চাই যে আপনি নিশ্চয়ই জেনেছেন এরই মধ্যে বিএনপি ঘোষণা দিয়েছে যে 25 ডিসেম্বর প্রায় দীর্ঘ 18 বছরের নির্বাসিত জীবন শেষ করে তারেক রহমান দেশে আসছেন এবং এই জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে। এবং আমি একটু আগে বলছিলাম যে আজকে একটা মতবিনিময় অনুষ্ঠানও ছিল বিএনপির, এবং সেইখানে সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছেন যে সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পাচ্ছে। অর্থাৎ তিনি যে ইঙ্গিতগুলো করেছেন, বিশেষ করে হাদি হত্যার ঘটনার পরে যে ঢাকাকে কেন্দ্র করে যে মানুষের উপস্থিতি, আবেগ, সে আবেগকে আসলে একটা পক্ষ ভিন্নভাবে উপস্থাপন করেছে। যেহেতু অনুষ্ঠানটি ছিল সাংবাদিকদের সাথে, সেই ক্ষেত্রে তিনি গণমাধ্যমের উপর বা সংবাদ মাধ্যমের উপর হামলার বিষয়টি এনেছেন। এবং সেখানে সাংবাদিকরা একটি কথা বলেছেন যে তারা এই ধরনের কথা বলেছেন যে এই গত কিছুদিন ধরে 5 আগস্টের পরে বিভিন্ন সময়ে যে একটা পন্থা বা একটা উগ্রপন্থাই বলতে চেয়েছেন, সেরকম একটা পন্থার আবির্ভাব বা উত্থান হচ্ছে, যেটি আসলে একটি উদ্বেগের কারণ এবং এটি সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ছাড়া এটিকে আসলে প্রতিহত বা এটিকে রুখে দেওয়া বা এটিকে থামিয়ে দেওয়ার বিষয়টি সম্ভব নয়, বা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের সাথে আসলে অন্য দলগুলোর দূরত্বটাকে, জনাব রাজ্জাকি যে কথাটি আপনাকে বলেছেন যে এনসিপির কেন প্রয়োজন হলো তৈরি হতে হলো, বা ইনকিলাব মঞ্চের কেন আবার এতগুলো রাজনৈতিক দল থাকতে তাদের কেন আসতে হলো, ইনকিলাব মঞ্চ কেন হতে হলো, সেই জায়গাগুলো নিশ্চয়ই আপনি বলবেন। এবং পাশাপাশি তারেক রহমান আসছে এবং বিএনপি বলেছে কোনো ব্যক্তি নয়, আসলে তারা গণতন্ত্রের উত্তরণ চান। না, এখন যে কোনো রাজনৈতিক দল গঠন করা মানেই তো অন্য রাজনৈতিক দলগুলো থেকে তার আদর্শগত, কর্মসূচিগত, পরিকল্পনাগত ফারাক আছে বিধায় সে রাজনৈতিক দল গঠন। সেটা মতপার্থক্য থাকবে, হ্যাঁ মতপার্থক্য আছে। রাষ্ট্রের বিষয়ে ঐক্যটা কোন জায়গায়? রাষ্ট্রের বিষয়ে তো অবশ্যই আমাদের ঐক্যমত্য আছে, আমাদের কার ঐক্যমত্য নেই? স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কার ঐক্যমত্য নেই? কিন্তু তারপরে রাষ্ট্রের শান্তি, আইন শৃঙ্খলা, আমি বলি ইস্যুটা হচ্ছে আপনি যে এই প্রশ্নটা তুলে ধরেছেন, এই যে আইন শৃঙ্খলার ইস্যুটা, উগ্রপন্থার কথা বলছেন, ফাইন,
এইসব জায়গায় আমি কিছুক্ষণ আগেও আপনাকে স্পষ্ট করে বলেছি, আমরা যে ফার্ম অবস্থান গ্রহণ করি সেটা না বিএনপি গ্রহণ করেছে না জামায়াত গ্রহণ করেছে। শাহবাগের ঘটনায় এটা প্রমাণিত দেখা গেছে, এরকম আরো নানা ইস্যুতে নানা ঘটনায় যখন একটা কিন্তু এটা সংক্ষুব্ধতার আপনি কি জন্ম বলতে হয়। পারেন সেদিনই বিএনপি কিন্তু স্থায়ী কমিটি বৈঠক ভাই, করেছে এবং আপনার- রাতে আপনার- বিএনপির আপনার- মহাসচিব আপনার মির্জা বৈঠকে- ফখরুল ইসলাম আপনার আলমগীর বৈঠকে কিছু যায় আসে সেই ধরনের না। বক্তব্য Sorry, দিয়েছেন, sorry, I'm নিন্দা sorry, জানিয়েছেন। I'm sorry, ওইসব নিন্দা জানানোর কিছু নেই। নিন্দা তো আমিও জানাতে পারি। এবং এটা সরকারকে press- বলেছেন এই নিন্দা ধরনের জানানো ঘটনা- হচ্ছে মানে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে হচ্ছে নিন্দা জানানো। না, এই ধরনের আমি এখন ধরেন আমি আপনার এই হামলাকারীদের বিচার দাবি না, করেছেন, আমি বলি না, তাদেরকে আমি আপনার চিহ্নিত talk করার show-তে কথা এসে বলেছেন, বললাম শুধু নিন্দা না। যে আমি নিন্দা জানাইলাম। বাংলাদেশের নিন্দা জানানো একসময় একটা প্রফেশন ছিল, মানে 223 জনের একটা বিবৃতি, এক হাত লম্বা বিবৃতি। এখন আস্তে আস্তে বোধহয় প্রফেশনটা আস্তে আস্তে আবার ফেরত আসতেছে আর কি, 31 জনের একটা লম্বা এক হাত দোষীদের বিবৃতি। শাস্তি দাবি না না আমি বলি আমি ওই প্রসঙ্গে আসছি না। বিএনপি তো অফকোর্স তাদের একটা দায়িত্বের জায়গা আছে, সেই জায়গা থেকে তারা নিন্দা করেছে এবং তারা কনসার্ন বিধায় সভা রেখেছে। কিন্তু আমি যেই পয়েন্টটাতে স্ট্রাইক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ধরেন একটা ক্রাউড জন্ম নিয়েছে, সংক্ষুব্ধতার জন্ম হয়েছে, সেখানে আপনাকে তো দায়িত্ব নেওয়ার ব্যাপার আছে, ক্রাউডটাকে একটার দিকে মোবিলাইজ করার ব্যাপার আছে যে ভাই আপনি কখনো সহিংসতার দিকে যাবেন না, রাদার একটা যৌক্তিক রাজনৈতিক পরিণতির দিকে আমরা যাব। কারণ এই ক্রাউডে তো আসলে কোনো রাজনৈতিক দল থাকে না, ক্রাউডে হচ্ছে ক্রাউড, ধরেন তার সংক্ষুব্ধতা জন্ম নিয়েছে, মানুষজন দাঁড়ায় গেছে। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করেছেন কিছুক্ষণ আগে সেটা হচ্ছে যে এই যে মবের কথা, কোট আনকোট, Mobocracy, জি। আমি কোট আনকোট মব বলতেছি, এগুলার কেন জন্ম হচ্ছে দেখেন। প্রথমত হচ্ছে যে কোনো বেইনসাফির পরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হইলে প্রথমে ওই বেইনসাফিকে আগে জাস্টিসের আওতায় নিয়ে আসতে হবে, তারপর আপনি এই বিষয় নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। কারণ এখন আমাদের দেশে হয়ে গেছে কি হরে ধরে খালি এইটা মব ওইটা মব এইটা মব। 5ই আগস্টের পরে সব মব হয়ে গেছে। 5ই আগস্টের আগে কোনো কিছুই মব ছিল না। 5ই আগস্টের আগে ওই সংগ্রাম পত্রিকার অফিস থেকে আবুল হাসান সাহেবকে টেনে হিসেবে নামানো হয়েছে, ওইটাও কিন্তু মব ছিল না। এখন কিন্তু এই ধরনের কোনো কর্মকাণ্ড করলে এটা আবার মব। না, কিন্তু এটা আবার একটা ধরেন উদাহরণ না, না, হতে পারে না আসলে। আমি কি বলছি, আমাকে বলতে দেন তাহলে আপনি বুঝবেন। আমি বলি নাই যে এই ধরনের মানে সহিংসতা নাই, আমি তো বললাম মব বা নাই বা এই ধরনের সহিংসতা নাই, আমি সেটা বলছি না, অবশ্যই আছে। কিন্তু কথা হইলো এটাকে যেভাবে ফ্রেমিং করা হচ্ছে, মানে যে কোনো জেনুইন একটা ধরেন কজে কেউ দাঁড়াইলো সেটাকেও অনেক সময় মব হিসেবে ফ্রেমিং করা থাকে। গতকালই দেখলাম উদিসির 2 গ্রুপের মধ্যে সমস্যা হইতেছে, উদিসির 2 গ্রুপের মাঝে দ্বন্দ্ব, উদিসি শিল্পী গোষ্ঠীর, তার মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপে বলতেছে এই এরা মব করতেছে। ওই আমার মনে পড়ে 2013-14 সালের দিকে নাশকতা নামে একটা শব্দ ছিল আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ খালি বিএনপি জামাতের বাইরে করতেছে নাশকতা করতেছে। তো ওই সময় আমরা মজা করে নাশকতা শব্দটা ইউজ করতাম, যে দুষ্টামি করলে এই নাশকতা করতেছে। তো এখন এই যে মব শব্দটাকে তারা এরকম ফানি বানিয়ে ফেলছে। মবকে এত ফানি একটা জিনিস, এটা তো একটা সিরিয়াস একটা একাডেমিক ডিসকাশনের বিষয় যে কেন এই ধরনের সংক্ষুব্ধতার জন্ম হয়। আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন না, আমি এটাকে জাস্টিফাই করছি না, বাট কেন হয়, সুতরাং ওইটাকে আপনি ওই যেই জায়গাটা ফারাক রয়ে গেছে, যে জায়গাটা পৃথক রয়ে গেছে, আলগা রয়ে গেছে, সেটাকে আপনি ভরাট করার জন্য কাজ করতেছেন কিনা এটা গুরুত্বপূর্ণ। আপনি এখন গুম খুনের বিচার করতে যান, প্রশ্ন আসে কি কেউ বলে গুম খুনের এখন যদি বিচার হয়ে যায় তাহলে দেখা যাবে যে দেশে কিছু রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যেতে পারে, ওইটার বিচার দিতে গেলে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, এইটার কারণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, এই অজুহাতে অনেক কিছুর বিচার হয় না। তাহলে মানুষের মধ্যে এক ধরনের সংক্ষুব্ধতা জন্ম হয়, যে গুম খুনের শিকার হয়েছে, যে হয়তো নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে, ফলে তারা এই ধরনের কিছু পরিণতির দিকে চলে যেতে চায় সহিংসতামূলক। কিন্তু আমরা বলছি যে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব নেয়, সেটা বিএনপি হইতে পারে, জামাত হইতে পারে, এনসিপি হইতে পারে, তাহলে দেখবেন যে সেটা একটা যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে এবং সেটার জন্য রাজনৈতিক দলগুলোকে কমিটেড থাকতে হবে। বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, এটা নিঃসন্দেহে, এবং তারেক রহমান যেহেতু দেশে আসছেন, এটা আমি মনে করি একটা স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। বাংলাদেশে যে অনেকগুলো ডিস্টেবিলিটি আছে এবং অনেক জায়গা থেকে অনেক পন্থার উত্থান করতেছে বলে আপনি মন্তব্য করেছেন, সকল এই ধরনের অস্থিরতার মধ্যে তারেক রহমান যদি দেশে আসে একটা স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর আকারে কাজ করবে বলে আমি মনে করি। কিন্তু সেই দায়িত্বশীল ভূমিকাটা বিএনপিকে নিতে হবে। আমরা একটু জনাব রাজ্জাকের কাছ থেকে এটা আসলে এটা আপনি যেটা বলছেন আমার মন্তব্য না, এটা আজকে বিভিন্ন জনের মন্তব্যের কথাই আমি উত্থাপন করছি। জনাব রাজ্জাকি, স্ট্যাবল কথা যেটা বলছেন যে তারেক রহমান আসবে এবং স্ট্যাবল পরিস্থিতি তৈরি করবে, তারপর তৈরি করার জন্য সম্ভাবনা দেখা দিচ্ছে, আপনার কাছে কি মনে হয়, আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে তারেক রহমানের আশা এবং বাংলাদেশে যে অস্থিতিশীলতা চলছে সেটার একটা স্থিতিশীল অবস্থায় আসবে বলে কি আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। না, তারেক রহমান সাহেব দীর্ঘ প্রায় 16-17 বছর পর আসছেন, তার দিকে তাকিয়ে আছে আসলে। না তাকিয়ে থাকাটা খুবই যৌক্তিক এই কারণে, কারণ বিএনপিতে আমরা অনেক গ্রুপ হয়েছে বলবো না, বাট বক্তব্যের ধরন থেকে বোঝা যায় একটা লিডারশিপ ক্রাইসিস দেখা যায়, যে মানে একটা একেবারে ঐক্যমত্য এরকম কিছু আছে, একটু ফ্ল্যাকচুয়েটিং ভাবটাপ দেখা যাচ্ছে। 2 নম্বর,
তারেক জিয়া সাহেব সম্পর্ক রাখছেন, তার দলের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু ওভার ফোন কিংবা ভার্চুয়ালি এটা যদি করাই যাইতো চূড়ান্তভাবে, তাহলে আর ওনার আসার প্রয়োজন ছিল না। কিন্তু আলটিমেটলি এটা হয় না, এটা গেল একটা কারণ। ওনার তো ইন্টারাকশনটা দরকার, আর সবাই তো লন্ডন গিয়ে ওনার সাথে দেখা করতে পারে না, যে ইচ্ছা করলে লন্ডন গেলাম গিয়া, এটা তো ঢাকার দিনাজপুর না, ঢাকা রংপুর না। তো সে কারণে তার আসাটা খুবই জরুরি, এবং ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ হিজ ওন পার্টি এটা খুবই জরুরি। 1 নম্বর, বেগম খালেদা জিয়া হলো সিম্বল অফ ইউনিটি ধরতে পারেন, যা মানে বিএনপির জন্যে। এবং তারেক জি আসলে আলটিমেটলি বেগম খালেদা জিয়া হয়তো, আমি জানি না, তার শারীরিক অবস্থা নিঃসন্দেহে ভালো না, ওই রকম স্টেবল হয়তো আর হবেন না যদি সুস্থ আসেনও। সুতরাং নেতৃত্বটা তারেক জিয়াকেই নিতে হবে, তারেক রহমান সাহেবকে নিতে হবে। এবং তারেক রহমান সাহেব একটা টার্নিং পয়েন্ট এখন এই মুহূর্তে, কারণ সবচেয়ে বড় দল বলতে গেলে গার্জিয়ানবিহীন, মানে ফিজিক্যাল প্রেজেন্সটা যার ছিল না। কিন্তু এখানে আসার পর যে জিনিসটা সম্ভাবনা আমি দেখতেছি, একটা হলো দলগতভাবে হয়তো ওই ফ্যাকশন যেটা বলছি সেটা হয়তো একটা নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি এই যে রাজনৈতিক দলগুলোর যে, এই যে আমি বললাম যে চাঁদাবাজি XYZ যে যারাই করুক, কোনো ইন্ডিভিজুয়াল করে না, তারা দলীয় আইডেন্টিটি, দলীয় পরিচয়, কোনো সন্দেহ নাই, যেই করুক কম আর বেশি। তো সুতরাং সেটা যদি মনে করে উনি এসে একটা নেতৃত্ব দিবে যে আমরা নির্বাচন পর্যন্ত একটা স্টেবল সিচুয়েশন চাই, হ্যাঁ, কোনো চাঁদাবাজি চলবে না এবং বিন্দুমাত্র অভিযোগ হবে না, এবং এনসিপিও যদি এরকম দায়িত্ব নেয়, জামাত ইসলাম যদি দায়িত্ব নেয়, ইনকলাব মঞ্চ তারাও যদি এরকম দায়িত্ব নেয়, তাহলে এটা ফেব্রুয়ারি পর্যন্ত মেনটেন করাটা খুব কঠিন কোনো কাজ না। কিন্তু টার্নিং পয়েন্ট যেটা হতে পারে তার আসার পরে, ওনাকে কিন্তু একটা সিদ্ধান্ত দিতে হবে, কঠিন সিদ্ধান্ত। 1 নম্বর হইল যে একটা নতুন ধারা বাইর হলো, কি ইনকলাব মঞ্চ এবং এনসিপি একটা দল, এদের আইডিওলজিটা কিন্তু, এদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কোক, পক্ষের কোক, বাইরের কোক, ভিতরের কোক, এরা কিন্তু ওই স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি বলতে যারা আইডেন্টিফাইড, হ্যাঁ, তার ভিতরে একটা নতুন ধারা। এই বিষয়ে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্ষমতায় ধরে নিলাম বিএনপি ক্ষমতায় যাক বা জামাত ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় যাবে, যেহেতু উনি আসতেছেন ওনার প্রসঙ্গে, যদি যান ওনাকে বলতে হবে যে দেশের জন্য উনি কি করবেন। দেশের জনগণ 17 বছর যাবৎ নির্যাতিত, দেশের সার্বভৌম অস্তিত্বের হুমকি, এখানে বিডিআর হত্যা হয়েছে, শাপলা চত্বর হত্যা হয়েছে, আয়নাগর হয়েছে, বিনা বিচারে হত্যা হয়েছে, এ ব্যাপারে কি করবেন। নাম্বার 3, বিচার প্রক্রিয়া কিভাবে চলবে। এই বিচারের জন্য, অভ্যুত্থানের জন্য সবাই যখন একমত আমরা ছিলাম বলছি, ক্লেম করি, দাবি করি, এই বিচারের কন্টিনিউশন থাকবে কিনা। 4 নম্বর, ফরেন পলিসি কী হবে বলতেই হবে। কেন আমি বলি, আমরা ইতিমধ্যে বলতেছি আওয়ামী লীগ সরকার মানে ইন্ডিয়ার ছিল, ইউনূস সাহেবকে আমরা বলতেছি তো আমেরিকামুখী। আচ্ছা, আমি পত্রিকান্তরে যা পাই, আমার কেউ স্টেটমেন্ট দেয় নাই, আমি ধরে নিলাম দুইজন দুই পক্ষে, শেষ করছি। ওনাকেও একটা সিদ্ধান্ত দিতে হবে যে ওনার ফরেন পলিসি কি হবে, এবং এইগুলোর উপর নির্ভর করবে নির্বাচনের গতি প্রকৃতি কোন দিকে যাবে। নিশ্চয়ই, ধন্যবাদ। আপনি খুব সুন্দর অর্থেই বলেছেন এবং একেবারে পয়েন্ট টু পয়েন্ট বলার চেষ্টা করেছেন। আপনাদের দুজনকে স্টুডিওতে আসার জন্য এবং এই আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। এই আলোচনায় প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।